আমাদের প্রথম অতিথি আজকে ডক্টর আহসান, তার কাছে যাব। ডক্টর আহসান, ওয়েলকাম টু ভূত এফএম, এবং অনেক কষ্ট করে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকক্ষণ ধরে আপনার সাথে কথা হচ্ছিল। সো কেমন আছেন? থ্যাংক ইউ রাসেল ভাই, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। Okay. আপনাদের সাথে থাকতে পেরে আমার আরো বেশি ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, এবং আমরা এই ফাঁকে আপনার ঘটনা শুরু করার আগে বলে দিই, আগামী সপ্তাহে আমরা আসছি কক্সবাজারে, এবং এইখানে রাজশাহী শহরের যারা আছেন তাদের সবাইকে থ্যাঙ্কস জানাতে হয় একটা কারণে, একটা বিশেষ কারণে। সেটা হচ্ছে যে আমরা সারা সপ্তাহে সমস্ত বাংলাদেশ থেকে যে পরিমাণ ইমেইল পাই, এই সপ্তাহে আমরা রাজশাহী থেকে তার চেয়ে বেশি ইমেল পেয়েছি। রাজশাহীবাসীরা এইভাবে সাড়া দিয়েছেন। আমার বিশ্বাস যে কক্সবাজারে যারা রয়েছেন তারাও ঠিক একইভাবে আমাদেরকে সাড়া দেবেন। আমাদের অ্যাড্রেসটা আরেকবার মনে করিয়ে দিই, bhuthfm@radio40.fm, which is bhwtfm@radio.radio.fm। আমরা চলে যাচ্ছি ডক্টর আহসানের কাছে তার ভয়ঙ্কর ঘটনা শুনতে। হ্যালো লিসেনার্স, আমি আহসান হাবিব, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অফ রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড মাই হোম টাউন কুষ্টিয়া। রাসেল ভাই, আমি বিলম্ব না করে ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে আমাদের রাজশাহী মেডিকেলেরই বর্তমানে দায়িত্বরত দুইজন ডোমের সাথে। আর যেহেতু এটি একটি বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ এবং বড় মেডিকেল কলেজ, এখানে প্রতিদিনই অসংখ্য একাধিক লাশ আমাদের মর্গে আসে পোস্টমর্টমের জন্য। আর এই কাজগুলো তাদের করতে হয়, এই সময় অনেক সময় আনইউজুয়াল অনেক কিছু ঘটে যায়, তারা আমাদের শেয়ার করেন না। কিন্তু আমি অনুরোধ করাই তারা আমাকে কিছু ঘটনা শেয়ার করেছেন, যেগুলো আমি আপনাদের কাছে এখন তুলে ধরছি। ঘটনাটি যেদিন ঘটে সেদিন দুইজন মানুষের অপমৃত্যুকে কেন্দ্র করে। তারা খুবই কুখ্যাত দুইজন ব্যক্তি ছিলেন, এবং যাদের একজনকে স্ন্যাবিং করে মারা হয় এবং অপরজনকে মাথার পিছন সাইডে ভারী কিছু দিয়ে আঘাত করে মারা হয়। তাদের লাশটি যখন পোস্টমর্টম রুমে এসে পৌঁছায় তখন বিকেল 4টা পার হয়ে যায়। এবং এরা দুজনেই মানে খুব স্বাভাবিকভাবে মারা যায়নি, খুব অস্বাভাবিকভাবে মারা গেছে। অস্বাভাবিক, জি। দুজনের মৃত্যুটা অস্বাভাবিক ছিল। জি। তখন ডাক্তারের আসার বিরতি, মানে ডাক্তার কোন একটা কাজে ব্যস্ত ছিলেন, যাই হোক তিনি আসতে দেরি করে ফেলেন। সামহাও তারা তাদের কাজ শুরু করে দেন। কিন্তু যখন ডাক্তার তার ডিসেকশনটা কমপ্লিট করে, পোস্টমর্টমটা কমপ্লিট হয়ে গেলে ডাক্তার তখন চলে যান রিপোর্টটা করে। আর পরে ডোমরা সেই সেলাইগুলো কিংবা লাশটা ম্যানেজ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য বাকিটুকু করে বাকি থাকেন। কাজগুলো করে। Yes. একজন ডোম বলে রাখি, তারা দুইজন আপন ভাই। দুইটা লাশ যেহেতু ছিল, তারা দুইটা লাশ দুইজন মিলে কাজ করেছিল, দুইজন ভাগ করে নিয়ে। যেই লাশটার মাথার পিছনে আঘাত ছিল সেটা কমপ্লিট করে অপর ভাই বসেছিল একজন, আর অপর ভাইটি তার সেলাই কাজ তখন চালিয়ে যাচ্ছিল। আচ্ছা। কিন্তু সে একটি জিনিস ফিল করলো, যখন সে তার রাইট ল্যাটারাল সাইড থেকে, রাইট সাইডে স্ন্যাবিংটা ছিল, জি। যখন মিডিয়াল সাইডে চলে যাচ্ছিল সেলাই করতে করতে, মিডিয়াল সাইডে সেলাই যখন কমপ্লিট হয়ে গেছে তখন সে ল্যাটারাল সাইডে তাকিয়ে দেখে সেলাইগুলো খোলা। আচ্ছা, এটা যদি সবাইকে একটু বোঝানো যায়, হ্যাঁ অবশ্যই, মানে সহজ করে বাংলায় যদি মানে বলে দেওয়া যায় কোন সাইডটাকে বাংলায় কি বলে? ইয়েস, আমি বলছি মানে পেটের রাইট সাইডে, রাইট সাইড। জি জি, ওই সাইডটা থেকে একটা সেলাই ছিল নিচেই। হ্যাঁ, আমরা বলবো যে আমাদের ফেসবুকে অলরেডি ছবিতে আপনি দেখিয়েছেন হাত দিয়ে। হ্যাঁ, সেটাই আসলে পেটের একদম পাশে, আমি বলছি পাশের সাইড থেকে, জি, পাশের সাইড থেকে বুকের মাঝামাঝি বরাবর জি, সেলাইটা টানা হচ্ছিল। জি। বুকের মাঝামাঝি বরাবর যখন সেলাইটা কমপ্লিট হয়ে যায়, জি, রাইট সাইড থেকে কিন্তু সে কমপ্লিট করে আসছিল, জি। কিন্তু তখন সে দেখতে পারে রাইট সাইডে সেলাইটা খোলা, এন্ড ইটস আনইউজুয়াল। একদম। তখন সে এটাকে তার মনের ভুল ভাবে এবং ভয় পেয়ে যায়। সে স্বাভাবিকভাবে ভয় পেয়ে যায় এবং তাকে হ্যালুসিনেশন ভেবে ভাবে যে একটু বাইরে থেকে ফ্রেশ হয়ে আছি, তাহলে হয়তো আমার কাজ করতে সুবিধা হবে। এখন সে এটা তার ভাইকে বলে না, যে যাতে সে ভয় পেয়ে যায় কিনা অন্য কিছু ঘটে যায়, সেজন্য তার ভাইকে না বলে সে বাইরে চলে আসে গেটের সামনে, একটু সামনে। এবং তার ভাইকে, যেহেতু তার ভাইয়ের কাজ আগে থেকে কমপ্লিট হয়ে যায়, এজন্য বলে যে তুমি এই সেলাইটুকু করে ফেলো, আমি বাইরে আছি। আচ্ছা। তার ভাই যখন সেলাইটা করতে আসে, সেম কাহিনী তার সাথে হয়। সে যখন সেলাইটা কমপ্লিট করে, এক সাইডে সেলাইটা অটোমেটিক্যালি খোলা দেখতে পায়। আচ্ছা। এন্ড দেন সে ভাবে যে হয়তো বা নিডলগুলো আমি সুপারফিশিয়ালি খুবই টেনেছি, যে কারণে সেলাইটা খুলে যাচ্ছে, খুবই আলতো ভাবে টানা হয়েছে, কিংবা একদম স্কিনের উপর দিয়ে। আসলে তেমনটা ছিল না। তারপরেও সে মনকে বুঝিয়ে সেলাই টানার জন্য ফার্স্ট যে নিডলটা ওখানে ঢুকিয়েছে, তখনই লাশটা আকস্মিকভাবে তার হাতটা চেপে ধরে। আচ্ছা। এন্ড সেই সময় এটা তাদের সাথে হওয়ার কথা না। দীর্ঘদিন ধরে তারা কাজ করছেন এবং ইটস देयर প্রফেশন। তাদের বাপ
দাদা, তারা সবই এগুলো করে যাচ্ছে। জি তারপরে সে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ফেলে। জি যে চিৎকারটা ঠিক গেটের সামনে থাকা তার ভাই শুনতে পায়। সে যখনই পিছনের দিকে ঘুরে তাকায়, দেখে তার ভাইটি মানে খুবই বিভ্রান্ত অবস্থায় এসে তার সামনে পায়ের কাছে পড়ে ফেইন্ট হয়ে যায়। আচ্ছা আর আমাদের ইমার্জেন্সি ওখান থেকে তো বেশি দূরে না, মর্গ থেকে 2-3 মিনিটের পথ। জি তাকে সাথে সাথে ওখানে নেওয়া হয়। ডক্টর ওখানে ছিলেন। জি তিনি কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসে। যখন জ্ঞান ফিরে যায় তখন তাকে জিজ্ঞাসা করা হয় আসলে কি হয়েছিল। আচ্ছা তখন সে বলে যখন সে সেলাইটা করছিল, জি ফার্স্ট টাইম এমন হয়, সেকেন্ড টাইম যখন সে সেলাইটা পুনরায় করতে যায় তখন লাশটি তার হাত চেপে ধরে। এন্ড আপনি জেনে অবাক হবেন যে আসলে তার হাতে তখনও 3টা আঙ্গুলের দাগ ছাপ ছিল। পাওয়া গিয়েছিল। একদম এটা সেটা ওই সময় কর্তব্যরত চিকিৎসকও রাইট দেখেছিলেন। রাইট এখানে হ্যালুসিনেশনের কোনো প্রশ্ন প্রশ্নই আসে না যদি হতো। আর সবচেয়ে বড় কথা হ্যালুসিনেশন কখন হয়, যখন হচ্ছে মানুষজন মানে কি বলবো যে উনি তো নার্ভাস ছিলেন না Yes. ডেফিনেটলি। আসলে হ্যালুসিনেশনটা হয় সাধারণত আমাদের দেহে যে ইলেকট্রোলাইট Right. আছে, অনেকগুলো হুম। ইলেকট্রোলাইট আমাদের দেহে আছে, সেগুলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে তখন হ্যালুসিনেশন হয়। হুম হুম। বাট তারা ওখানে প্রফেশনাল, তারা ওইগুলোই করে, তবে এটা Exactly. হওয়ার কোনো প্রশ্ন আসে না। আর ওটা তেমন সিরিয়াস কিছু ছিল না, আমি বলেছি আগেই, হুম, পিঠে হুম, হুম, স্ন্যাপিং ছিল জাস্ট Right. এতটুকু। ওটুকু তেমন বড় কিছু না, কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে পারতো। জি তারা স্বভাবত ভয় পেয়ে যায় এবং তারা, আপনি জানেন একাধিক ডোম থাকে হাসপাতালে, তারা বিশ্রামে চলে যান কিছুদিনের জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিশ্রাম দিয়ে দেয় আচ্ছা এবং তার বংশধর যারা আছেন, তার বাবা, তার চাচা, এইরকম তারা পরবর্তী 7-8 দিনের জন্য তাদের কাজ করতে বলা হয়। হুম হুম। কিন্তু তার দাদা একটি জিনিস খেয়াল করেন, যখন পরবর্তী একটা লাশ আসে, জি তিনি লাশটি সম্পূর্ণ ভালোভাবেই মানে ডিসেকশন কমপ্লিট হওয়ার পরে সেগুলো প্রিপেয়ার করে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। জি তিনি, আমাদের নিয়ম আছে ওয়েপন্স গুলো যেগুলো ইউজ করা হয় লাশ ডিসেকশন করার পরে সেলাই করার জন্য কিংবা ম্যানেজ করার জন্য, সেগুলো পরিষ্কার করে ধুয়ে ট্রে আছে, বিভিন্ন জি। ট্রে গুলোতে সাজিয়ে সেলফে রেখে দেওয়া হয়। আপনারা চোখ বন্ধ করে একটু কল্পনা করবেন যে হ্যাঁ। বলছেন উনি। Yes, obviously. জি And তারপরে তিনি ওইগুলো সাজিয়ে লক করে বের হয়ে আসেন। রুম জি। থেকে বের এসে রুমটা লক করে দেন। সেই সময় ভিতর থেকে একটি চাকু পড়ে যাওয়ার শব্দ তিনি শুনতে পান। আচ্ছা এটা খুবই আনইউজুয়াল। তিনি ভয় পেয়ে যাননি বললে ভুল হবে, তিনি ভয় অবশ্যই পেয়েছেন। Definitely সেজন্য ভয় তিনি পেয়েছেন। রুমটা আবার খুলেছেন। খুলে দেখেন যে চাকুটি তিনি সবেমাত্র ওখানে রেখে গিয়েছেন হুম হুম। সেটা নিচে পড়ে আসে। বাট আমি বলতে চাই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের যে মর্গটা আছে খুবই অত্যাধুনিক, আর এখানে ভিতরে কোনো একটি ইঁদুর ঢোকারও সম্ভাবনা নেই বললেই চলে, Right. এটা এতটাই অত্যাধুনিক। কিন্তু তারপরেও এটা কিভাবে পড়বে, ওখানে বাতাস নেই, চারদিক থেকে আটকানো, এত বড় একটা ওয়েপন, তাও আবার ট্রে চারপাশে তো বাউন্ডারি করা থাকে, উঁচু হুম। থাকে, ওটার থেকে চাকুটা পড়ার কথা না। যাই হোক, সেটা মানে সেটা নিজের ভুল মনে করে সেটা এড়িয়ে যায় এবং আবার চাকুটি যথাস্থানে রেখে বের হয়ে এসে লক করে। কিন্তু রাসেল ভাই সেম কাহিনী, আবার তিনি আবার চাকুর শব্দ শুনতে পান, যেটা আসলে খুবই তার জন্য ভয়ঙ্কর ছিল। জি সে ওই দিন চাকুটা না তুলেই চলে আসে, তিনি আর দ্বিতীয়বার ঢোকার সাহস পাননি। পরদিন যখন তিনি ডিসেকশন রুমে আসেন, মর্গে আসেন, তখন কিন্তু সে চাকুটা ওখানেই পড়েছিল। আচ্ছা এন্ড এটা 7 দিন পরে জি মর্গের একটা জানালা খোলা হয়। কোন জি। একটা কারণে জানালাটা একটা মানে চেঞ্জ করার জন্য হতে পারে, মর্গে একটা জানালা খোলা হয়। জানালার পাশে কিন্তু একটা তেঁতুল গাছ আছে, এখনো আছে, ওটা দেখা যায়। তিনি একটি লাশ ডিসেকশন শেষ হয়ে যাওয়ার পরে সেলাই কাজটাই করছিলেন। সেই সময়ে পাশে একটা গাছ থেকে ধূপ করে কিছু একটা শব্দ, মানে পড়ার শব্দ হয়, কিছু একটা পড়লে যেমন মাটিতে শব্দ হয় সে তেমন একটা শব্দ হয়। এন্ড কিউরিয়াসলি সে ওইদিকে তাকায় এবং তাকিয়ে যা দেখে, he was not ready at all to see that. ও মাই গড সেখানে সে দেখতে পায় একটি প্রায় 7, তার ভাষ্য মতে, আমি তার ছেলের কাছ থেকে শুনেছি, তার বাবার ঘটনা, এখন যিনি কর্মরত আছেন, তিনি বলেন যে অ্যাবাউট 7 to 8 ফিট হাইট এন্ড সাদা, টোটালি সাদা পোশাক পরা ছিল, গাছের ডালটা ধরে ঝুলছে এবং তার দিকে তাকে একটি হাসি দিয়েছে। হ্যাঁ, এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং যেহেতু দিনের বেলা একদম মানে প্রকাশ্য দিবালোকে হয়েছে তার সাথে, জি সে রুম থেকে বের হয়ে আসে এবং এটা সবার সাথে শেয়ার করে। পরে সেই দিকে যায়, তারা যে দেখে যে একটি গাছের তেমন কিছু পায় না, কিছু পাতা পড়ে থাকে এবং গাছের একটি মোটা ডাল, অনেক মোটা ডাল, যেটা মানে কোনো ঝড় ছাড়া কিংবা ঘুণে ধরা ছাড়া হুম হুম। সম্ভবত ভাঙা সম্ভব নয়, ওটা পড়ে থাকে ওখানে। এরপর থেকেই আসলে তাদের সাথে এমন অনেক কিছু ঘটতে পারে, এখন ঘটে থাকে।
এখন যা তিনি তারা মারা হয়তো গিয়েছেন বলেন না বা হ্যাঁ, হ্যাঁ চুপচাপ থাকেন। এটা চুপচাপ থাকেন। তিনি আমাদের কাছে এভাবে শেয়ার করতে Share চাননি, করতে কিন্তু আমার শ্রদ্ধেয় রুমমেট সাহেবজাদা হক ইমরান এটা আমাকে অনেক সহায়তা করেছেন তার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। তিনি আমাকে Okay. আসলে করতে চাননি। আর পরাগ, তারপর রিপন, এরা আমাকে অনেক হেল্প করেছে ওখানে যাওয়ার Thank জন্য। you very থ্যাঙ্কস much. এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এত চমৎকার একটা ঘটনা শেয়ার করেন আমাদের সাথে, এবং এটা অনেক জায়গাতেই ঘটে এবং অনেক জায়গাতেই আমরা শুনেছি, এবং বিভিন্ন জায়গাতেই কোনো আলাদাভাবে কোনো মেডিকেল বা কোনো কলেজের নাম উল্লেখ না করলেও বলা যায় যে বিভিন্ন জায়গা থেকেই এটা ঘটতে পারে।